হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গুরুকুল পাঠশালা। আমি তোমাদের অভিষেক দা চলে এসেছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তোমরা ইতিমধ্যে জেনেই গেছো যে রেলের সায়েন্স মানে এনসিআরটি বুক, এবং এনসিআরটি বুক লাইন বাই লাইন পড়তে হবে। রেল লাইন বাই লাইন কোশ্চেন দেয় এনসিআরটি বুক থেকে। তো আমরা দুটো সাব টপিক করে দিয়েছি, একটা অম্ল ক্ষারক এবং লবণ এবং রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ। তোমরা প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নেবে ক্লাস দুটো, এবং এমসিকিউ লাগাবে, পিআইকিউ দেখবে সবই পাচ্ছ কমন। 90% কোশ্চেন কমন তোমরা পেয়ে যাবে এমসিকিউ পিআইকিউ থেকে। ঠিক আছে, তাহলে আজ আমরা করব ক্লাস নাইনের জীবনের মৌলিক একক। আজ আমরা করব ক্লাস নাইন বুক জীবনের মৌলিক একক। এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি প্রথমে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো আছে সেগুলোকে কভার করব, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে অন্য অন্য চ্যাপ্টারে আমি মুভ করব। এবং যে গ্রুপ ডির পরীক্ষা যেই শেষ হয়ে যাবে, গ্রুপ ডির পরীক্ষা যেটা চলছে সেটা শেষ হয়ে গেলেই আমি শুরু করে দেবো তার যে কোশ্চেনগুলো এসেছে পিআইকিউ, সেই কোশ্চেন পেপারগুলো প্রতিদিন লাইভে এসে সলভ করাবো। প্রতিটা টপিক প্রতিদিন আসবো লাইভে তখন, এবং প্রতিটা টপিককে সলভ করাবো লাইন বাই লাইন সায়েন্স কোশ্চেন পুরো ফ্রিতে করিয়ে দেবো পুরো গ্রুপ ডি। তোমরা চ্যানেলকে তাদেরকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। চলো আজকে দেখা যাক ক্লাস নাইনের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার জীবনের মৌলিক একক, যেটা পরীক্ষায় প্রতিটা শিফটে কোশ্চেন আসছেই। এক থেকে দুটো কোশ্চেন এখান থেকে তোমরা পাবে এই শিফট এই কোশ্চেন এই টপিকটা থেকে। তো এই টপিকটা আমাদের ভালোভাবে পড়তে হবে। জীবনের মৌলিক একক কি বলো তো, কি জীবনের মৌলিক একক? আমরা এই চ্যাপ্টারে কি কি জানবো? আমরা জানবো কোষ কি, কোষ কিভাবে আবিষ্কার হয়েছে, কত রকমের কোষ আছে, জীবিত কোষ কি, এইগুলো আমরা দেখবো। এবং প্লাজমা পর্দা বা কোষ পর্দা কি, আরো অনেক কিছু আছে, গলগি বডি, গলগি বস্তু, নিউক্লিয়াস, সব কিছুই আমরা এই চ্যাপ্টার উপরে থেকে জানবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। দেরি না করে আমরা ধাপে ধাপে লাইন বাই লাইন পড়ে পড়ে বুঝবো সুন্দর করে। দেখো কি সুন্দর পড়াচ্ছি তোমাদেরকে আমি। ঠিক আছে, ফার্স্ট লাইন কি বলেছে দেখো, তাহলে শুরু করা যাক ক্লাস। দেখো আমি যেভাবে দাগিয়ে দেবো লাইন বাই লাইন সেইভাবেই কিন্তু তোমরা দাগিয়ে নেবে বইতে। ঠিক আছে, দেখো ফার্স্ট বলছে বিজ্ঞানী রবার্ট হুক কর্কের পাতলা টুকরো বা ফালি পরীক্ষা করতে গিয়ে দেখেছিলেন যে কর্কের সাথে অসংখ্য ক্ষুদ্র প্রকোষ্ঠ বিশিষ্ট মৌচাকের গঠনগত সাদৃশ্য রয়েছে। তাহলে বিজ্ঞানী রবার্ট হুক কি পরীক্ষা করতে গিয়ে দেখেছিলেন? পরীক্ষায় চলে আসবে কর্ক এর পাতলা ফালি টুকরো পরীক্ষা করতে গিয়ে দেখেন এই যে কর্কের সাথে অসংখ্য ক্ষুদ্র প্রকোষ্ঠ বিশিষ্ট মৌচাকের গঠনগত সাদৃশ্য রয়েছে। উল্লেখযোগ্য, কর্ক বৃক্ষের বাকল বা ছালের অংশবিশেষ। আর কর্ক কি? একটা বৃক্ষের বাকল বা ছালের অংশবিশেষ। 1665 সালে হঠাৎ একদিন বিজ্ঞানী হুক তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কর্কের পাতলা ফালি পর্যবেক্ষণ করতে গিয়ে তাতে কতকগুলো প্রকোষ্ঠ দেখতে পান। তিনি এই প্রকোষ্ঠগুলোর কি নাম দেন? কোষ বা সেল নামকরণ করেন। তাহলে কার প্রকোষ্ঠগুলিকে সেল বা কোষ নামকরণ করেন? কর্কের যে ফালি সেটা পর্যবেক্ষণ করতে গেলে তিনি কয়েকটা প্রকোষ্ঠ দেখতে পান, এবং সেই প্রকোষ্ঠগুলিকে তিনি সেল বা কোষ নামকরণ করেন। সেল কি? একটা ল্যাটিন শব্দ, এর অর্থ হলো একটি ক্ষুদ্র কক্ষ। সেল কি? একটা ল্যাটিন শব্দ, পরীক্ষা কিন্তু চলে আসতে পারে। সেল কি? একটা ল্যাটিন শব্দ যার অর্থ হলো ক্ষুদ্র কক্ষ। কি বলছে দেখো, সাধারণ দৃষ্টিতে একে একটা তুচ্ছহীন অর্থহীন ঘটনা বলে মনে হলেও বিজ্ঞানীতে সেটা গুরুত্বপূর্ণ, অপরিসীম, প্রথমবারের মতো। ঠিক আছে, এগুলো অত ইম্পর্টেন্ট না। এবার নেক্সট আমরা পড়বো এখান থেকে। দেখো এই প্রতিটা কাজ কিন্তু কাজ থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয়, কাজগুলোকেও কিন্তু আমাদের ছাড়লে হবে না, ভালোভাবে পড়তে হবে। আমি ওই দুটো চ্যাপ্টারে কিন্তু কাজ পড়িয়েছি, সুন্দরভাবে বুঝিয়েছি, এবং কোন কাজে কি কি কাজ দিয়ে সেগুলোকে বলে দিয়েছি। সো বায়োলজির ক্ষেত্রে আমরা কাজগুলোকে পড়বো। কি বলে দেখো, সজীব বস্তু সমূহ কি কি উপাদান দ্বারা গঠিত, মানে জীবিত বস্তু মানে লিভিং অর্গানিজম কি কি দিয়ে তৈরি। কি বলতে দেখো, পেঁয়াজের কন্দের একটা ছোট টুকরো কেটে নিই, পেঁয়াজের কন্দের একটা ছোট টুকরো কেটে নিই। এবার এক জোড়া চিমটা বা ফরসেপের সাহায্যে পেঁয়াজের টুকরের অবতল দিক মানে ভেতরের দিক থেকে ত্বকের এপিডার্মিস, ত্বকের বাইরের অংশ কি বলা হয়? এপিডার্মিস, পাতলা অংশ ছাড়িয়ে বা তুলে নিয়ে একটি জলপূর্ণ ওয়াশ গ্লাসে রাখি। এর ফলে পেঁয়াজের ত্বকের এই পাতলা অংশটি ভাঁজ হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। এর ফলে কি হবে? পেঁয়াজের ত্বকের এই পাতলা অংশটি ভাঁজ হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। পেঁয়াজ ত্বকের এই পাতলা অংশটি নিয়ে এখন আমরা কি করব? কোশ্চেন হচ্ছে এটাই। তাহলে আমরা কি জানলাম এখানে? ত্বকের বাইরের অংশকে কি বলা হয়? এপিডার্মিস, মনে রাখবে। ত্বকের বাইরের অংশকে বলা হয় এপিডার্মিস, এবং অবতল দিক থেকে ভেতরের দিকে, এবং কি কি দেবো? চিমটা বা ফরসেপের সাহায্যে।
এবার এইটাকে রং করতে হবে, কি বলছে, একটা কাঁচের স্লাইডে নিয়ে তাতে 1 ফোঁটা জল দিই এবং একটা সরু ব্রাশের সাহায্যে পেঁয়াজের ত্বকের পাতলা অংশটিকে ওয়াচ গ্লাস থেকে স্লাইডে স্থানান্তরিত করি এবং পেঁয়াজের ত্বকের পাতলা অংশটিকে স্লাইডের উপর রাখার সময় লক্ষ্য রাখতে হবে যে এটি যেন সম্পূর্ণ ছাড়ানো অবস্থায় থাকে। এখন 1 ফোঁটা এই যে স্যাফরানিন রঞ্জক দ্রবণ স্লাইডের উপর রাখা হলো। পরীক্ষায় কিন্তু আসবে যে কি রঞ্জক দ্রাবক পেঁয়াজের এর উপর রাখা হয়েছে, স্লাইডের উপরে স্যাফরানিন রঞ্জক দ্রবণ স্লাইডের উপর রাখা এবং পেঁয়াজের ত্বকের পাতলা অংশটির উপর দিই এবং কভার স্লিপ দিয়ে চাপ দিই এবং মাউন্টিং নিডলের সাহায্যে কভার স্লিপে চাপা দেওয়ার সময় যাতে ভেতরের কোনো বুদবুদ থাকে না যায় সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে, সতর্ক থাকতে হবে। তাহলে আমরা এখানে দুটো জিনিস পেলাম, একটা ত্বকের বাইরের অংশকে এপিডার্মিস বলে এবং পেঁয়াজের যে খোসা যে স্লাইডে কি রং দিচ্ছি, স্যাফরানিন রঞ্জক দ্রব্য যোগ করছে যে কোষটাকে চিহ্নিত করার জন্য এর ভিতরে কোনটা কোষ, যেটা কোষ হবে সেটা গাঢ় রঙের চলে আসবে, সেটা আমরা একটু পরেই পড়বো। ঠিক আছে, এবার দেখো এই যে অণুবীক্ষণ যন্ত্র, এটা অণুবীক্ষণ যন্ত্র, এই যে অণুবীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা টেস্ট করছি, এটাকে দেখছি, দেখে দেখো এই দেখছি এই যে পেঁয়াজের ত্বকের, দেখো এই ছবিটা, এই যে পেঁয়াজের ত্বকের পাতলা অংশের উপস্থিত এই যে পেঁয়াজের ত্বক, এই যে কোষগুলোকে দেখতে পাচ্ছ, দেখো এই যে ফুটো ফুটো কালো কালো দাগ দাগ মতো দেখাচ্ছে ভেতরে, এগুলো কি নিউক্লিয়াস বলছে, এগুলো হচ্ছে নিউক্লিয়াস এবং এইগুলো সব কোষ সমূহ। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে নিউক্লিয়াস, এই কালো 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 একটা করে সিঙ্গেল আছে, এগুলো হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, পরের লাইনে কি বলতে দেখো, এখন আমরা বিভিন্ন আকারের পেঁয়াজ কন্দের প্রত্যেকটি ত্বকের পাতলা অংশ নিয়ে অস্থায়ী মাউন্ট তৈরি করার চেষ্টা করতে পারি। হ্যাঁ, একসাথে অনেকটা কিছু তৈরি করতে পারি। এবং কি বলছে, অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান এই গঠনগুলি কি কি, দেখো সব ধরনের কন্দের ত্বকের পাতলা অংশ দেখতে পাওয়া গঠনগুলো একই রকমের হয়, এরা একত্রিত হয়ে পেঁয়াজের কন্ধের মতো একটা বড় গঠন তৈরি করে। হ্যাঁ, একই রকম দেখতে হয় এবং সেগুলো একসাথে জুড়ে 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 একটা পেঁয়াজের মোটা তৈরি করে। এবং আমরা বুঝতে পারি যে বিভিন্ন আকারের পেঁয়াজ কন্দের অণুবীক্ষণ যন্ত্রের দৃশ্যমান এই রকমের ক্ষুদ্র ক্ষুদ্র গঠন নিয়ে গঠিত এবং পেঁয়াজের কন্ধের আকার ভিন্ন ভিন্ন হলেও এদের ত্বকের কোষগুলো একই রকমের হয়। তাহলে এদের ত্বকের কোষগুলো কি হয়, একই রকমের হয়। গন্ধের আকার ভিন্ন ভিন্ন হতে পারে, কোনোটা ছোট, কোনোটা সরু, কোনোটা মোটা, কিন্তু পেঁয়াজের ত্বকের কোষগুলো কিন্তু একই রকমের, ত্বকের যে কোষগুলো দিয়ে তৈরি সেগুলো কিন্তু সবই একই রকমের হয়, সেটাই বলছে। তাহলে অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান এই ক্ষুদ্র গঠনগুলো পেঁয়াজ কন্দের মৌলিক গঠনগত একক বলে। তাহলে কি বলছে, অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান এই ক্ষুদ্র গঠনগুলো পেঁয়াজ কন্দের মৌলিক গঠনগত একক বলে। এই গঠনগুলোকেই কোষ বলে। তাহলে কোন গঠনগুলোকে, ক্ষুদ্র যে গঠনগুলো পাওয়া গেল পেঁয়াজকন্দের ভেতরে সেই গঠনগুলোকেই কোষ বলে। কেবলমাত্র পেঁয়াজই নয়, আমাদের চারপাশের সব জীবের দেহেই কোষ দ্বারা গঠিত, লাইনটা কিন্তু মনে রাখবে। তাহলেই শুধু পেঁয়াজই নয়, আমরা তো পেঁয়াজ দিয়ে টেস্ট করলাম জাস্ট মাত্র, কিন্তু আমাদের চারপাশের সব জীবই কোষ দ্বারা গঠিত। ঠিক আছে, আমাদের চারপাশে যা দেখতে পাবে পৃথিবীতে সব কিছুই, যারা জীবিত তারা সবাই কোষ দ্বারা গঠিত। তবে কিছু কিছু এককোষীয় আছে যারা নিজেদের মতো করে বেঁচে থাকে। কিছু কিছু এককোষী জীব দেখতে পাই, যেমন এককোষী উদাহরণ কি, অ্যামিবা এককোষী জীবের উদাহরণ। ঠিক আছে, তাহলে কিছু কিছু এককোষী জীব যাদের নিজেদের মতো বেঁচে থাকতে পারে। এবার এই ছকটাকে পড়তে হবে, এই ছকে দাও কি কি বলেছে, এই ছকটা ইম্পর্টেন্ট, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন দিয়ে দেয়। 1665 সালে রবার্ট হুক সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন। তাহলে কত সালে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন রবার্ট হুক? 1665 সালে। তিনি একটি আদি সরল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কর্কের ফালি বা টুকরো কোষ পর্যবেক্ষণ করেন। এবং নেক্সট বলছে লিয়েন হক জীবিত কোষ আবিষ্কার করেন। 1674 সালে সর্বপ্রথম পুকুরের জলে মুক্ত জীব সজীব কোষ আবিষ্কার করেছিলেন। এবং 1831 সালে রবার্ট ব্রাউন কোষের ভেতরে উপস্থিত এবং 1831 সালে রবার্ট ব্রাউন কোষের ভেতরে উপস্থিত নিউক্লিয়াস আবিষ্কার করেন। তাহলে কে কোষের ভেতরে উপস্থিত নিউক্লিয়াস আবিষ্কার করেন, মানে ধরো একটা কোষেই, এই কোষের ভেতরে অনেক কিছু রয়েছে, এখানে নিউক্লিয়াস রয়েছে, এখানে মাইটোকন্ড্রিয়া রয়েছে, এখানে মানে সাইটোপ্লাজম রয়েছে, প্রচুর কিছু রয়েছে কোষের ভেতরে, একটা কোষের ভেতরে প্রচুর কোষীয় অঙ্গাণু রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে পড়বো। ঠিক আছে, আসবে শুরু হলো, বেসিকটা আমরা জেনে নিই আগে। তাহলে রবার্ট হুক কি করেছিলেন, রবার্ট ব্রাউন কোষের ভেতরে উপস্থিত নিউক্লিয়াসকে আবিষ্কার করেন। 1839 সালে কোষের তরল ধাত্রকে প্রোটোপ্লাজম নামে অভিহিত করেন বিজ্ঞানী পার্কিনজি। তাহলে 1839 সালে কোষের ভেতরে প্রোটোপ্লাজম তরল ধাত্র যেটা থাকে কোষের ভেতরে, সেই ধাত্রকে বিজ্ঞানী পার্কিনজি প্রোটোপ্লাজম নামে অভিহিত করেন এবং কোষতত্ত্ব প্রকাশ করেন। এবং কোষতত্ত্ব প্রকাশ করেন কে, স্লেইডেন 1838 এবং সোয়ান 1839, এই দুই বিজ্ঞানী। কোষতত্ত্বের মূল বক্তব্য হলো, এক,
সব উদ্ভিদ ও প্রাণী দেহ কোষ দ্বারা গঠিত, সব উদ্ভিদ ও প্রাণী দেহ কোষ দ্বারা গঠিত। 2 নম্বর, জীবনের মূল একক হলো কোষ, তাহলে জীবনের মূল একক হলো কোষ। কোষতত্ত্বের সম্প্রসারণের করেছিলেন কে? বিজ্ঞানী ভিরচো, 1855। তাহলে কোষতত্ত্বের সম্প্রসারণ মানে একে বিখ্যাত কে করেছিলেন? সে হচ্ছে বিজ্ঞানী ভিরচো, 1855। তিনি বলেছিলেন যে সব কোষই আদি মাতৃকোষ থেকে উৎপন্ন। এটা কিন্তু পরীক্ষায় আসে যে সব কোষ আদি মাতৃকোষ থেকে উৎপন্ন, কে বলেছিলেন? বিজ্ঞানী ভিরচো বলেছিলেন, 1855। 1940 সালে, এটা মনে রাখবে, ইলেকট্রিন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের ফলে কোষের জটিল গঠন এবং তার বিভিন্ন অঙ্গাণুগুলোকে পর্যবেক্ষণ করা এবং এদের গঠন সম্পর্কে ধারণা পাওয়া সম্ভবপর হয়েছিল। ঠিক আছে, এনসিইআরটির কিন্তু প্রতিটা লাইনকে পড়তে হবে, লাইন বাই লাইন পড়তে হবে, তাহলে তুমি কিন্তু সায়েন্সে ফুলে মার্কস করতে পারবে, না হলে কিন্তু পারবে না। থিওরি মানে এমসিকিউ পড়ে বেরিয়ে গেলাম সেদিন কিন্তু আর নেই, এখন পুরো থিওরি লাইন বাই লাইন পড়তে হবে, তাহলেই তুমি পুরো ফুল মার্কস করতে পারবে। টেকে 40-এ 40 করতে পারবে, গ্রুপ ডিতে 25-এ 25 পাবে। পুরো লাইন বাই লাইন পড়তে হবে, এলপিতে 20-তে 20, এগুলো কিন্তু লাইন বাই লাইন পড়তে হবে, তারপরেই তুমি পাবে। এবার নেক্সট, বিভাজ্য কাজ, এটা কিছু অত ইম্পর্টেন্স না। এখান থেকে দেখো, এই যে এককোষী জীব আমরা জানলাম, এককোষী জীবের কি কি নাম আছে। এই যে এককোষী জীবটা কি, এককোষী জীবে দেখো এখানে কি বলছে, দেখো, বিভাজ্য কাজ আবিষ্কারের ফলে ফলশ্রুতিতে অণুবীক্ষণ জীবের আবিষ্কার ঘটে। আমরা জানি যে কোনো কোনো জীবে একটি, কোনো কোনো জীবে কি হয়, একটি, দেখা যাক কি হয়, কোষ সম্পূর্ণ জীবদেহ গঠন করে, যেমন অ্যামিবা, ক্লামাইডোমোনাস, প্যারামেসিয়াম এবং ব্যাকটেরিয়া। তাহলে এই উদাহরণগুলো কিন্তু মনে রাখবে, এই উদাহরণগুলো থেকে একদম এনসিইআরটিতে যে উদাহরণ দেওয়া থাকবে সেটাই পরীক্ষায় আসবে, বাইরে থেকে কোনো উদাহরণ দেবে না। পুরো এনসিইআরটি বইটাকে গুলে খাবে, যে গুলে খেতে পারবে সেই কিন্তু চাকরিটা নেবে, এটা কিন্তু মনে রাখতে হবে। যে এনসিইআরটি বই গুলে খেতে পারবে সেই কিন্তু চাকরিটা নেবে। কি বলছে, এগুলো এককোষী জীব, অ্যামিবা, ক্লাইমোডোমোনাস, প্যারামেসিয়াম এবং ব্যাকটেরিয়া, এই জীবগুলিকে এককোষী জীব বলে। এই জীবগুলিকে কি বলে? এককোষী জীব বলে। অপরদিকে অনেকগুলো কোষ একত্রিত হয়েও একটি মাত্র জীবদেহ গঠন করতে পারে, যেমন আমরা, একটা মানুষ, অনেকগুলো কোষ নিয়ে গঠিত, আমরা একটা প্রাণী, একটা উদ্ভিদ, কুকুর, বিড়াল, এগুলো কি অনেকগুলো কোষ নিয়ে গঠিত, খালি চোখে দেখা যায়, কিন্তু আমরা এককোষী যে জীবগুলো আছে সেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না। একটা কোষ নিয়ে গঠিত সিম্পল একটা কোষ, এটা তো দেখাই যাবে না, এরকম একটা জাস্ট, এটা তো অনেকটাই বড় দেখছে, এর থেকেও ক্ষুদ্র, সেগুলোকে আমার অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। আর আমরা কি বহু কোষ নিয়ে গঠিত। এরূপ বহুকোষী জীবে যেমন কিছু ছত্রাক থাকে, উদ্ভিদ এবং প্রাণী, ওই কোষগুলো বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন দেহাঙ্গ গঠন করে। তাহলে আমাদের কোষে বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন দেহাঙ্গ গঠন করতে হয়, কারণ আমাদের তো প্রচুর কোষ। তুমি কি আরো কিছু এককোষী জীবের নাম বলতে পারো? ঠিক আছে, বহুকোষী জীবী একটি মাত্র কোষ থেকে উৎপন্ন হয়েছে। কিভাবে? কোষগুলো বিভাজিত হয়ে তাদের অসংখ্য কোষারিকি সব কোষই আদি মাতৃকোষ থেকে উৎপন্ন হয়, এটা কিন্তু বিজ্ঞানী ভিট্টো বলেছেন। ঠিক আছে, তাহলে আমরা পেঁয়াজ ত্বকটা পড়ে নিয়েছি ওটা। দেখো কিছু কিছু, দেখো এখানে দেখো কি দিয়ে কিছু কিছু করতে, মসৃণ পেশিকোষ, রক্তকোষ দেখতে এরকম হয়, এগুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, পরীক্ষা কিন্তু আসে যে ছবি চিত্র। স্নায়ু কোষ দেখতে আমাদের এরকম, ডিম্বাণু দেখতে এরকম হয়, অস্থি কোষ এই, শুক্রাণু এই, এটা হচ্ছে ফ্যাট, মানবদের বিভিন্ন কোষ, এগুলো কিন্তু ছবিগুলো মনে রাখতে হবে। বায়োলজি থেকে কিন্তু ছবি দিয়ে দেয় পরীক্ষায়, ছবি তুলে বোঝা যায় এটা কিসের ছবি, এটা কিসের ছবি। তো আমাদের ছবিগুলোও কিন্তু বায়োলজিতে মনে রাখতে হবে। নেক্সট আমরা পড়ি কি বলছে, কোষসমূহের আকার এবং আকৃতি এই কোষগুলো যে বিশেষ কাজ সম্পাদন করে তার সঙ্গে সম্পর্কিত। অ্যামিবার মতো কিছু কিছু কোষ তাদের আকৃতি পরিবর্তন করতে পারে। এই লাইনগুলো মনে, আমি যে লাইনগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি সেইগুলো কিন্তু দাগিয়ে রাখবে, হুবহু পরীক্ষাতে কমন পাবে, তোমরা মিলিয়ে দেখে নেবে। অ্যামিবার মতো কিছু কিছু ও তাদের আকৃতি পরিবর্তন করে দেহের, কিছু ক্ষেত্রে কোষের আকৃতি মোটামুটি একই রকম থাকে, নির্দিষ্ট কিছু কোষের ক্ষেত্রে কোষগুলো অদ্ভুত আকৃতির হয়। উদাহরণ হিসাবে স্নায়ু কোষগুলোর বিশেষ আকৃতির কথা উল্লেখ করা যায়। ঠিক আছে, নেক্সট পড়ছি, প্রতিটি সজীব কোষের কিছু কিছু প্রাথমিক কাজ সম্পাদন করার ক্ষমতা রয়েছে। এ ধরনের কাজ সম্পাদন করার ক্ষমতা সকল বস্তুর বৈশিষ্ট্য। কিভাবে একটা সজীব কোষ একই প্রাথমিক কাজগুলোকে সম্পাদন করে, কিভাবে একটা জীবিত কোষ, সজীব কোষ মানে কি জীবিত কোষ, একই প্রাথমিক কাজ সম্পাদন করে। আমরা জানি যে বহুকোষী জীব, যেমন মানুষ, হ্যাঁ আমরা তো বহুকোষী জীব, কারণ আমাদের প্রচুর কোষ দিয়ে তৈরি আমাদের শরীর, মানুষ, এবং কাজের ক্ষেত্রে শ্রম বিভাজন রয়েছে।
মানুষ বহুকোষী জীব, এটা কিন্তু পরীক্ষায় এসেছে, ঠিক আছে। বহুকোষী জীবের যেমন মানুষ, কাজের ক্ষেত্রে কি এসেছে, শ্রম বিভাজন এসেছে। এর অর্থ হলো এই যে মানবদেহের বিভিন্ন অংশ বিভিন্ন ধরনের কাজ করে। মানবদেহে উপস্থিত হৃৎপিণ্ডে রক্তকে পাম্প করে, দেহের বিভিন্ন অংশে পাঠায়, পাকস্থলী খাদ্যের পরিপাকে সাহায্য করে ইত্যাদি। একইভাবে কাজের শ্রমবিন্যাস একটি কোষের ভেতরেও বর্তমান। কাজের শ্রমবিন্যাস কি, একটি কোষের ভেতরেও বর্তমান। কার্যত এই ধরনের প্রতিটি কোষে কতগুলো নির্দিষ্ট অংশ থাকে, এই ধরনের প্রতিটি কোষে কি কতগুলো নির্দিষ্ট অংশ থাকে, এদের কি বলে, কোষীয় অঙ্গাণু বলে। আমরা বিভিন্ন প্রকারের কোষীয় অঙ্গাণু একটু পরে পড়বো, এই চ্যাপ্টারের সব কোষীয় অঙ্গাণুগুলো এদের কোষীয় অঙ্গাণু বলে। প্রত্যেক প্রকার কোষীয় অঙ্গাণু এক একটি বিশেষ কাজ সম্পাদন করে, যেমন কোষের নতুন বস্তু সংশ্লেষণ করা, কোষ থেকে বর্জ্য পদার্থকে অপসারণ ঘটানো। হ্যাঁ, আমাদের কোষে যে বর্জ্য পদার্থগুলো থাকে সেগুলো আমাদের শরীর থেকে বের করা যায়, নাইট্রোজেন গঠিত যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলোকে বের করে দেওয়া, কোষের নতুন বস্তু সংশ্লেষণ করা। এই কোষীয় অঙ্গাণুগুলোর উপস্থিতির জন্যই একটি কোষ বেঁচে থাকতে পারে। তাহলে এই কোষীয় অঙ্গাণুগুলোর উপস্থিতির জন্যই একটি কোষ বেঁচে থাকতে পারে এবং তারা সব কাজ সম্পাদন করতে পারে, এবং তারা কি করে সব কাজ সম্পাদন করতে পারে। এই অঙ্গাণুগুলো একত্রিত হয়ে যে মূল একক গঠন করে তাকেই কোষ বলে। আশ্চর্যের বিষয় এই যে কোষীয় অঙ্গাণুগুলো কাজ যাই হোক বা এগুলো যে জীবেই থাকুক না কেন, সেই জীবদেহের সব কোষে একই কোষীয় অঙ্গাণু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে মনে রাখবে কোনটা, যে শ্রম বিভাজন দেখা যায় বহুকোষী জীবের ক্ষেত্রে, শ্রম বিভাজন দেখা যায়। কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন হয়েছিল যে বহুকোষী এবং এককোষী, বহুকোষী ও এককোষী এই দুটো কোষের ক্ষেত্রে শ্রম বিভাজন দেখা যায়। ওরা উত্তর নিয়েছিল রেল বোর্ড থেকে, শ্রম বিভাজন দেখা যায়, এইটা রেল বোর্ড থেকে উত্তর নিয়েছিল। যে তোমরা কিন্তু এটা মনে রাখবে যে শুধু যদি এককোষী বলে সেটাও হবে না, শুধু যদি বহুকোষী বলে সেটাও হবে না, কিন্তু যদি তুমি বহুকোষী বলে করতে চাও, সেখানে এনসিইআরটিতে কিন্তু শুধু বহুকোষীটাই ব্যাখ্যা করছে, কিন্তু রেল উত্তর নিয়েছিল বহুকোষী এবং এককোষী দুটোই শ্রম বিভাজন দেখা যায়। এটা বলে দিলাম, ঠিক আছে। তোমরা এটাও দিতে পারো শুধু বহুকোষী, বা বহুকোষী ও এককোষী দুটোই দিতে পারো, কিন্তু শুধু এককোষী দিলে কিন্তু হবে না। এবার দেখো নেক্সট, কোষের কি কি উপাদান নিয়ে গঠিত। কোষ আমাদের কি কি উপাদান নিয়ে গঠিত সেটা আমরা একটু পড়ে নিই। কোষ আমাদের কি কি উপাদান নিয়ে গঠিত। আমরা দেখলাম যে কোষে কতকগুলো বিশেষ উপাদান রয়েছে যাদেরকে অঙ্গাণু বলে। হ্যাঁ, এবং এই কোষের যে উপাদান, কোষ কিভাবে গঠিত হয়, অণুবীক্ষণের দশায় পর্যবেক্ষণ করলে প্রায় প্রতিটি কোষেই তিনটি বিশেষ, তাহলে কোষেরই তিনটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এগুলি হলো কোষ পর্দা, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উপস্থিত। তাহলে এই তিনটে জিনিস প্রতিটা কোষের ভেতরেই থাকবে। কি কি, কোষ পর্দা থাকবে, নিউক্লিয়াস থাকবে এবং সাইটোপ্লাজম থাকবে। মানে একটা কোষ, একটা কোষ পর্দা নিলাম, তার ভেতরে একটা নিউক্লিয়াস নিলাম এবং একটা সাইটোপ্লাজম থাকবে প্রতিটা কোষের ভেতরে। এই তিনটে জিনিস মিনিমাম থাকবেই থাকবে, এগুলো একদম থাকবেই, ঠিক আছে। তাহলে কোষপর্দা, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের উপস্থিতি, এই বৈশিষ্ট্যগুলোর জন্যেই কোষের ভেতরের সব কাজ, এই বৈশিষ্ট্যগুলোর জন্যই কোষের ভেতরের সব কাজ এবং কোষের সাথে পরিবেশের মিথস্ক্রিয়া সম্ভবপর হয়, এবং কোষের সাথে পরিবেশের মিথস্ক্রিয়া সম্ভবপর হয়। আমরা এবার দেখি কিভাবে কি কি ঘটে। ফার্স্ট আমরা পড়বো কি, এই যে কোষ পর্দার আর এক নাম কি, প্লাজমা পর্দা। তাহলে আমরা যে তিনটে জিনিস পড়লাম, যে তিনটে লক্ষ্য করা যায়, একটা কি, একটা কোষ পর্দা, একটা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, সেই তিনটেকে আমরা এবার পড়বো। তারপরে আমরা নেক্সট এর ভেতরে আর কি কি কোষীয় অঙ্গাণু আছে সেগুলোকে আমরা পড়বো, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমরা পড়বো কি, প্লাজমা পর্দা বা কোষ পর্দা। তাহলে কোষ পর্দাতে আর এক নাম কি, প্লাজমা পর্দা। মানে ইংলিশে কি বলছে, প্লাজমা মেমব্রেন এবং সেল মেমব্রেন। দেখো কি বলছে, প্রাণী কোষের পুরো লাইন, এখান থেকে পুরো লাইন বাই লাইন, ঠিক আছে, বাদ দিলে হবে না কিন্তু লাইন বায়োলজিতে। প্রাণী কোষের প্রতি লাইন থেকে কোশ্চেন তুলে দেবে। প্রাণী কোষের সবচেয়ে বাইরের যে আবরণীটি কোষীয় উপাদানকে তার বহিঃপরিবেশ থেকে পৃথক রাখে তাকে কোষ পর্দা বলে। হ্যাঁ, এই যে একটা বাইরের উপাদান, যদি বহিঃপরিবেশ থেকে যদি কোনো আঘাত আসে সেখান থেকে যে সাপোর্টটা দেবে সেটাই হচ্ছে কোষীয় উপাদান, তাই তো বলছে কোষ পর্দা। এবং কিছু পর্দা, কিছু কোষ পর্দা কিছু পদার্থকে কোষ থেকে বেরিয়ে যেতে বা কোষে প্রবেশ করতে সাহায্য করে অবশ্যই, এবং এটি অন্য কিছু পদার্থের চলাচলেও বাধা দেয়। মানে কিছু জিনিস আমাদের শরীর থেকে, কোষ থেকে বের করে দেয়, আবার কিছু জিনিস ঢুকিয়ে নেয়, আবার অন্য কিছু পদার্থ কোষ থেকে বেরিয়ে যেতে বাধা দেয়। এই কারণে কোষ পর্দাকে প্রভেদক ভেদ্য পর্দা বলে।
লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রভেদক ভেদ্য পর্দা কেন বলে, এই লাইনের জন্য বল। তাহলে এই কোষ পর্দা যদি জিজ্ঞেস করে কোষ পর্দা কি একটা প্রভেদক ভেদ্য পর্দা, এইভাবে কোশ্চেন আসবে, তোমরা বলবে হ্যাঁ কোষ পর্দা একটা প্রভেদক ভেদ্য পর্দা। কিভাবে কোষের ভেতরে কিছু কিছু বস্তুর অনুপ্রবেশ ঘটে, কিভাবে কোষ থেকে কিছু কিছু বস্তু বেরিয়ে যায়, চলো কি বলছে দেখা যাক। কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেনের মতো কিছু বস্তু ব্যাপন প্রক্রিয়ায় কোষ পর্দার মধ্যে দিয়ে চলাচল করতে পারে। আমরা আগের অধ্যায়তে ব্যাপন প্রক্রিয়া পড়েছি, আমরা দেখেছিলাম যে বস্তুগুলো তাদের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে প্রভাবিত হয়। তাহলে ব্যাপন প্রক্রিয়ায় কি হয়, যে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে চলে আসে, এটাই হচ্ছে ব্যাপন। এটাই হচ্ছে কি ব্যাপন, এটাই হচ্ছে ব্যাপন। ওকে, মানে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে নেমে যাওয়াকেই বলা হয় ব্যাপন। সেটাই বলেছে যে বস্তুগুলো তাদের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে প্রভাবিত হয়, এটাই হচ্ছে ব্যাপন। অনেকটা একই ধরনের ঘটনা ঘটে যখন কার্বন ডাই অক্সাইডের মতো কিছু পদার্থ কোষের ভেতরে অধিক মাত্রায় জমা হয়। তাহলে অনেকটা কি একই রকমের ঘটে, যেটা কার্বন ডাই অক্সাইড যদি কোষের মধ্যে অতিরিক্ত মাত্রায় জমা হয়। উল্লেখযোগ্য, কার্বন ডাই অক্সাইড কোষের বিপাকের ফলে উৎপন্ন বর্জ্য পদার্থ, তাই কোষ থেকে এরা বহিষ্কৃত বা রেচানো আবশ্যক। তাই কার্বন ডাই অক্সাইড কোষের মধ্যে উৎপন্ন কি এরা বর্জ্য পদার্থ, এরা কোষ থেকে কি বের করা অত্যন্ত আবশ্যক। এবং কোষের বহিঃপরিবেশে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কোষের আন্তঃপরিবেশ মানে বাইরের অপেক্ষা কম থাকে। যে মুহূর্তে কোষের অন্তঃপরিবেশ এবং বহিঃপরিবেশের মধ্যে কার্বন ডাই অক্সাইডের ঘনত্বের পার্থক্য সৃষ্টি হয়, তখনই কার্বন ডাই অক্সাইড তার বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে, অর্থাৎ কোষের ভেতর থেকে বাইরে কোষের ব্যাপন প্রক্রিয়ায় বেরিয়ে আসে। তাহলে এটা কি, যখনই কার্বন ডাই অক্সাইড কোষের ভেতরে বেশি হয়ে যাবে আর বাইরের দিকে কম থাকবে, তখনই সেই মুহূর্তেই কোষ থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যেতে থাকবে, তার আগে কিন্তু হবে না। যখনই ঘনত্ব বেশি হবে সেই স্থানের, তারপরে সেই বেশি ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে চলে আসবে। একইভাবে কোষের ভেতরে অক্সিজেনের ঘনত্ব হ্রাস পেলেও কোষের বহিঃপরিবেশ থেকে, হ্যাঁ এবার সেম ভাবে অক্সিজেনের ক্ষেত্রেও সেম, আমাদের তো শরীরে অক্সিজেন দরকার, আমরা তো অক্সিজেন গ্রহণ করছি বাইরে থেকে, তাই যখনই আমাদের কোষে অক্সিজেনের ঘনত্ব দরকার কোনো কমে গেল, তখন বাইরের পরিবেশ থেকে অক্সিজেন আমরা সেই সময় নিয়ে নিচ্ছি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। যে অক্সিজেন দেখো বহিঃপরিবেশ থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় কোষের অন্তঃপরিবেশে প্রবেশ করে, ইয়েস, তাহলে অন্তঃপরিবেশে প্রবেশ করছে। এগুলো কিসের জন্য হচ্ছে, এই যে কার্বন ডাইঅক্সাইড আমাদের কোষ থেকে বেরিয়ে যাচ্ছে এবং অক্সিজেন আমাদের কোষে ঢুকছে, এগুলো কিন্তু সবই ব্যাপন প্রক্রিয়ার জন্য। যখন যে স্থানে বেশি ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে চলে যাচ্ছে, যখন আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড বেশি হচ্ছে সেটাকে আমরা বের করে দিচ্ছি ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে, যখন আমাদের শরীরে অক্সিজেনের চাহিদা দরকার হচ্ছে তখন আমরা ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে পরিবেশ থেকে অক্সিজেন নিয়ে নিচ্ছি, নিয়ে তৈরি করছি। এভাবে সংলগ্ন কোষের মধ্যে এবং কোষ ও তার বহিঃপরিবেশের মধ্যে গ্যাসীয় আদান প্রদানের ব্যাপন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কি করে, কোষ এবং বহিঃপরিবেশের মধ্যে গ্যাসীয় আদান প্রদানে ব্যাপন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হলো। এবং জলের পরিবহনও ব্যাপনের নীতি, জলের পরিবহন এখানে বলছে কি, জলের পরিবহনও ব্যাপনের নীতি মেনেই হয়। কোষ পদ্মার মতো এমন একটি প্রভেদক ভেদ্য পদ্মার মধ্যে দিয়ে জলের পরিবহনকে অভিস্রবণ বলে। তাহলে কি জলের পরিবহনকে কি বলা হয়, অভিস্রবণ বলা হয়। তাহলে কি জলের পরিবহনও ব্যাপনের নীতি মেনেই হয়, এবং কোষ পদ্মার মতো এমন একটি প্রভেদক ভেদ্য পদ্মার মধ্যে দিয়ে জলের পরিবহনকে কি বলা হয়, অভিস্রবণ বলে। কোষ পদ্মা বা প্লাজমা পদ্মার মধ্যে দিয়ে জলের পরিবহনও জলে দ্রবীভূত পদার্থের পরিমাণ দ্বারাই প্রভাবিত হয়। মানে জলের ক্ষেত্রেও সেম, যদি বেশি ঘনত্বের জল থাকে তাহলে তোমার জল নিচের দিকে চলে আসবে, যদি বেশি জল থাকে তাহলে তোমার জল নিম্ন ঘনত্বে চলে আসবে। কি বলছে দেখো, সুতরাং অভিস্রবণ হলো প্রভেদক ভেদ্য পদ্মার মধ্যে দিয়ে উচ্চ জলঘনত্ব বিশিষ্ট স্থান থেকে নিম্ন জলঘনত্ব বিশিষ্ট স্থানের দিকে সাম্যাবস্থায় না পৌঁছানো পর্যন্ত জলের পরিবহন। তাহলে এটাই হচ্ছে অভিস্রবণ। সেটাই তো হচ্ছে, এগুলো জলের পরিবহনটা ব্যাপনের মাধ্যমে হচ্ছে, আমাদের শরীরে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এগুলো ব্যাপনের মাধ্যমে ঢুকছে। তাহলে জলের পরিবহনটাও কি ব্যাপন, এবং অভিস্রবণ কি বলছে, অভিস্রবণ হলো প্রভেদক ভেদ্য পদ্মার মধ্যে দিয়ে উচ্চ জলঘনত্ব স্থান বিশিষ্ট থেকে নিম্ন জলঘনত্ব বিশিষ্ট স্থানের দিকে সাম্যাবস্থা, যতক্ষণ না এখানেও 50% জল হচ্ছে এখানেও 50% জল হচ্ছে, ততক্ষণ সাম্যাবস্থা যতক্ষণ না আসছে ততক্ষণ যে পরিবহন হবে সেটাকে বলা হয় জলের পরিবহন, বা এটাকে বলা হয় অভিস্রবণ। হলো ক্লিয়ার? দেখো একটি উদাহরণ দিয়েছে, এখানে দেখা যাক। চিনির জলীয় দ্রবণ বা লবণের জলীয় দ্রবণে একটি উদ্ভিদ বা প্রাণী কোষকে রাখলে কি ঘটবে? এক্ষেত্রে তিনটি ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটতে পারে। এগুলো ঘটনাগুলো দেখা যাক, দেখে নিই আমরা। বহিঃপরিবেশীয় মাধ্যমে জলের ঘনত্ব কোষীয় মাধ্যমে অপেক্ষা বেশি হলে
অর্থাৎ বহিঃপরিবেশের দ্রবণটি লঘু প্রকৃতির হলে, মানে বহিঃপরিবেশে জলের ঘনত্ব বেশি হয় কোষের থেকে, অভিস্রবণ প্রক্রিয়া, ইয়েস, অভিস্রবণ প্রক্রিয়ায় কোষ জল প্রবেশ করে, কোষের ভিতরে জল প্রবেশ করে। বহিঃপরিবেশে যদি জল বেশি থাকে, এখানে যদি জল বেশি থাকে, তাহলে এটা অভিস্রবণ প্রক্রিয়ায় কোষের মধ্যে জল ঢুকে যাবে। ধরো এখানে 70% জল, এখানে 30% জল, তাহলে বহিঃ প্রক্রিয়ার মাধ্যমে, অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে এখানে বাকি 20% জল ঢুকে গিয়ে এটা সাম্যাবস্থায় 50% করে দেবে। এটাকেই বলছে অভিস্রবণ প্রক্রিয়ায় জল কোষে প্রবেশ করে। এই ধরনের বহিঃপরিবেশীয় দ্রবণকে লঘু স্মারক দ্রবণ বলে। এগুলো কিন্তু মনে রাখবে, লঘু স্মারক দ্রবণ কাকে বলে, অতিস্মারক দ্রবণ কাকে বলে এবং সমস্মারক দ্রবণ কাকে বলে। এই যে এমন অবস্থায় কোষ পর্দার মধ্যে দিয়ে জল উভয় দিকে চলাচল করে, তবে যে পরিমাণ জল কোষ থেকে বেরিয়ে যায় তার তুলনায় বেশি পরিমাণ জল কোষের ভেতরে প্রবেশ করে। মানে যে পরিমাণ জল বেরোচ্ছে তার থেকে বেশি জল কোষে প্রবেশ করবে, সেটা এখানে বলে দিয়েছে। এর সামগ্রিক ফল হলো এই যে কোষে জল প্রবেশ করে এবং কোষটি রসস্ফীত করে। কোষটি রসস্ফীত করে, রসস্ফীত মানে কি, কোষ হচ্ছে ফুলে ওঠে। কোষ এখানে কি হয়, রসস্ফীত মানে ফুলে ওঠে, কোষ ফুলে ওঠে। ওকে, নেক্সট উদাহরণ দেখো। বহিঃপরিবেশীয় মাধ্যম ও কোষীয় মাধ্যমে জলের ঘনত্ব সমান হলে কোষের মধ্যে দিয়ে জলের পরিবহন ঘটে না। যদি সমান হয়, দুটোই 50% 50% বললাম, তাহলে এর মধ্যে দিয়ে কি জলের কোনো পরিবহন হবে? হবে না, কারণ দুটোই তো সমান, একই লেভেলে জল আছে, সো কোনো পরিবহনের আবার চান্স নেই। এরূপ বহিঃপরিবেশীয় দ্রবণকে সমসরক দ্রবণ বলে। মনে রাখবে সমসরক দ্রবণ কাকে বলে। এক্ষেত্রে কোষ পর্দার মধ্যে দিয়ে উভয় দিকে জলের পরিবহন ঘটে, কিন্তু যে পরিমাণ জল কোষে প্রবেশ করে ঠিক একই পরিমাণ জল কোষ থেকে বেরিয়ে যায়। সুতরাং সামগ্রিক জলের পরিবহন ঘটে না, তাই কোষের আকারে অপরিবর্তিত থাকে। এখানে কোষের আকারের কোনো চেঞ্জ হয় না, সেম আকার থাকে। নেক্সট 3 নম্বর, বহিঃপরিবেশীয় মাধ্যমে জলের ঘনত্ব কোষীয় মাধ্যমে অপেক্ষা কম হলে, মানে বহিঃপরিবেশ কোষ থেকে যে জলের ঘনত্ব কম হয় বা এই বহিঃপরিবেশীয় দ্রবণের ঘনত্ব বেশি হলে অভিসরণ প্রক্রিয়ায় কোষ থেকে জল বেরিয়ে যায়, কোষ থেকে জল বেরিয়ে বাইরে চলে আসে। এই ধরনের বহিঃপরিবেশীয় দ্রবণকে কি বলা হয়, অতিস্মারক দ্রবণ। তোমাকে তো বললাম অতিস্মারক, লঘু স্মারক এবং সমস্মারক, ফুল মুখস্থ রাখতে হবে। এক্ষেত্রেও জল কোষ পর্দার মধ্যে দিয়ে উভয় দিকে পরিবাহিত হয়। এছাড়াও জল কোষ পর্দার মধ্যে দিয়ে উভয় দিকে পরিবাহিত হয়, কিন্তু যে পরিমাণ জল কোষ থেকে বেরিয়ে যায় সে তুলনায় কম পরিমাণ জল কোষে প্রবেশ করে। এই কারণে কোষটি কুঞ্চিত হয়। কুঞ্চিত হয় মানে শুকিয়ে যায়, যাকে বলে চিপটে যায়। ঠিক আছে, সুতরাং অভিস্রবণ প্রক্রিয়া হলো প্রবেদক ভেদ্য পর্দার মধ্যে দিয়ে সংঘটিত একটা বিশেষ ধরনের ব্যাপন প্রক্রিয়া। তাহলে অভিস্রবণ প্রক্রিয়া হলো কি, একটা বিশেষ ধরনের ব্যাপন প্রক্রিয়া। তো আজকে এই পর্যন্তই থাকলো, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি আবার এখান থেকে পড়াবো, এই কাজ থেকে পড়াবো নেক্সট ক্লাসে, এটা হচ্ছে নেক্সট ক্লাসে পড়াবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে এখান থেকে পড়াবো। আজ এই পর্যন্তই, নাহলে অনেকটাই বড় ক্লাস হয়ে যাচ্ছে। অল্প অল্প করে বোঝো, আমি প্রতিদিন ক্লাস আনবো তোমাদের জন্য এবং টোটাল কনসেপ্টকে ক্লিয়ার করবো। তাহলে ব্যাপন প্রক্রিয়া বুঝতে পারলে। ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু 3টে প্রসেস হলো, একটা অক্সিজেনকে আমাদের শরীরের মধ্যে ঢোকে, 2 আমরা কার্বন ডাইঅক্সাইডকে বের করে দিই শরীর থেকে, 3 আমরা জলের যে পরিবহন হয় সেগুলো আমরা কোষের ভেতরে, সেটা আমরা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে করি। এবং এই প্রসেসটাকে বলা হয় অভিস্রবণ প্রক্রিয়া। জলের যে প্রক্রিয়া সেই প্রসেসটাকে কি বলা হয়, অভিস্রবণ প্রক্রিয়া। তো সবাই ভালো করে ক্লাসটা করো, এবং 2টো ক্লাস অলরেডি আপলোড হয়ে গেছে আমাদের, একটা অম্ল ক্ষারক এবং লবণ, আর সেকেন্ড ক্লাস হয়েছে আপলোড তোমার চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ। টোটাল কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি এবং এনসিইআরটির বইয়ের নিচে যে এমসিকিউ গুলো থাকে শেষে সেগুলোকেও সলভ করিয়ে দিয়েছি আমি টোটাল। তোমরা ক্লাসগুলো করো এবং পিআইকিউ লাগাও, পিআইকিউ কোশ্চেন সলভ করো, দেখো তোমাদের ইমপ্রুভ হচ্ছে কিনা। আশা করি ইমপ্রুভ হবে। পুরো লাইন বাই লাইন পড়াচ্ছি সুন্দরভাবে, কনসেপ্ট বুঝিয়ে বুঝিয়ে আমি। আর আমাদের ক্লাসে যদি ফ্রি পিডিএফ পেতে চাও, আমাদের ক্লাসে পুরো এনটিপিসি রিলেটেড জিকে পড়াচ্ছে আমাদের স্যার। সেখানে ফ্রি পিডিএফ যদি তুমি নিতে চাও, তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন হও। ঠিক আছে, আজ তাহলে রাখি।